সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। ডাক্তার জাহিদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। জাহেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকে জানেন যে বৃষ্টির কারণে কাগজ খুব একটা পৌঁছায় নাই, 5টা কাগজ মাত্র আসছে। আমার দেশের শিরোনাম হচ্ছে নির্বাচন নিয়ে সরকার বিএনপি মুখোমুখি, আর বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেমে জাপান। মানবজীবী জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী আজ। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে খালেদা জিয়া। কালবেলা ছাড় দিতে রাজি নয় কেউ, শিগগির গণতন্ত্র ফিরবে আশা খালেদা জিয়ার। খবরের কাগজ, দাম বাড়বে সহস্রাধিক পণ্য সেবা খাতে, অ্যাকশনে সেনাবাহিনী, আতঙ্কে সন্ত্রাসীরা। আলোকিত বাংলাদেশ, জ্বালানি সংকটে উৎপাদনে ঘাটতি বাড়ছে, লোডশেডিং। ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। জানেন, যেটা আপনার শিরোনামে দেখলাম জাহেদের, ওই 44তম শাহাদাত বার্ষিকীতে মানে জিয়াউর রহমানের, সেটাতে খালেদা জিয়াও বক্তব্য রেখেছেন। তারপরে এখানে বিভিন্নভাবে বিভিন্ন কাগজে যেটা লেখা হয়েছে, যেটা তাকে স্মরণ করা হচ্ছে ভিন্নভাবে এবার যেটা আর কি। তো সেটাকে আপনি জিয়াউর রহমানের কীভাবে আসলেন রাষ্ট্র ক্ষমতায়, তার পরবর্তী পর্যায়ে তার অবস্থান, এবং তিনি একটা দল গঠন করেছিলেন, সেই দলটি এখনও বাংলাদেশের রাজনীতিতে 1 নম্বর দল হিসাবেই আছে এখনও। আপনি কীভাবে দেখেন এটাকে? ধন্যবাদ। মানে এই মানুষটা আমাদের ইতিহাসের যে সময়ে দায়িত্বে এসেছিলেন, মানে এতটা টার্বুলেন্ট টাইম সম্ভবত আমাদের হিস্ট্রিতে ছিল না। মানে সেই 15 আগস্টের পর থেকে এই 7ই নভেম্বর পর্যন্ত যে সময় কত কি ঘটলো। কোনো সময় ইভেন বাংলাদেশের একটা সরকার আছে কিনা সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ইভেন আমাদের সভরেন্টি থাকবে কিনা, মানে এমন প্রশ্নও কিন্তু নভেম্বরের এরকম একটা প্রশ্ন তৈরি হয়েছিল। তারপর তিনি ক্ষমতায় আসেন এবং তখন সেনাবাহিনীর চেইন অফ কমান্ড বলে কিছু নাই। তার পরবর্তীতে তিনি নানানভাবে তার যে জার্নি প্রেসিডেন্ট হিসাবে, সেখানে তিনি আমাদের এই যে সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ড নিশ্চিত করেছেন। সেই ক্ষেত্রে তার কিছু কিছু পদক্ষেপ নিয়ে ঐতিহাসিকভাবে সমালোচনাও আছে, আবার একই সাথে পাল্টা যুক্তিও আছে যে পরিস্থিতিতে তিনি ছিলেন আর কি করার ছিল। অসংখ্য কু হচ্ছে, মানে প্রতিদিন কু হচ্ছে, পরিস্থিতিটা এইরকম। সো এই টার্বুলেন্ট টাইমে দেশটাকে স্টেবল করা, এবং এর পরবর্তীতে যে আলোচনাটা আমরা সবসময় করি, বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একজন ট্রু রাষ্ট্রনায়ক যা যা করার কথা, এখন পর্যন্ত উনি এটা সম্ভবত সবচেয়ে বড় উদাহরণ। তিনি রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে উদারীকরণের দিকে নিয়ে গেছেন। শেখ মুজিবুর রহমান এসে যেভাবে রাষ্ট্র মালিকানাধীন সব কিছু করেছেন, তিনি সেখান থেকে উদারীকরণের পথে নিয়েছেন, বেসরকারীকরণ করেছেন। ফলে যে মুক্ত বাজার অর্থনীতির দিকে আমরা ধাপে ধাপে এগিয়ে গেলাম, সেটা তার হাতে। এবং সেটা যদি না হতো, চায়নার মতো দেশ শেষ পর্যন্ত কি হয়েছে সেটা আমরা দেখেছি, যে তারাও আসলে আদতে একটা স্টেট ওন ক্যাপিটালিজম দিয়েই তার ডেভেলপমেন্ট তৈরি করেছে। সুতরাং সেটার ভূমিকা আছে, এবং আমরা এই আলাপটা এখন প্রচুর করি। খুবই আলোচিত দুটো সেক্টর, বিদেশে প্রবাসী কর্মী পাঠানো এবং আমাদের গার্মেন্টস সেক্টর, দুটো একেবারেই তার হাতে পত্তন হয়েছে। এমনকি বহুদলীয় গণতন্ত্র, যেটা নিশ্চিত একদম তাই। বিশেষ করে 4th সংশোধনীর পর যেভাবে একদলীয় গণতন্ত্রে, একদলীয় মানে শাসনে চলে যাওয়া হয়েছিল, এবং এই কথাটা পরিহাস করে বলা হয়, কিন্তু এটা তো সত্য। আওয়ামী লীগের দ্বিতীয় জন্মটা তার হাতেই হয়েছে। আওয়ামী লীগের মৃত্যু শেখ মুজিবুর রহমান ঘটিয়েছিলেন, তারপর সেটা ঘটিয়েছে। সো নানা কারণে উনি আলোচিত থাকবেন। এবং দলের কথা যেটা বলবেন, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কেউ কেউ বলতেই পারেন উনি ক্ষমতায় এসে দল তৈরি করেছেন, কেউ কেউ এটাকে কিংস পার্টি বলতে পারেন। কিন্তু একটা দল, তার ইমেজটা কেমন ছিল, যে দলটা তৈরি হলো, আপনি বলছেন সেই দলটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তার দ্বিগুণ ক্ষমতায় তো এরশাদ ছিল, এরশাদের তার ক্ষমতা থাকার সময় তো দ্বিগুণের মতো। তো এরশাদের দল কি হয়েছে? ওটা জাস্ট কিছু ক্লাস্টার অফ পিপল যারা কোনো না কোনো রকম টুকটাক বেনিফিট পেতে চায় বিভিন্ন কাছ থেকে। ওটা রাজনৈতিক দল হয় না। সুতরাং এটা হয়েছে। তবে আমরা এর সাথে একটা ছোট্ট তথ্য যোগ করে দিই, সেটা হচ্ছে রাজনৈতিক দলের ট্রান্সফরমেশনে বেগম খালেদা জিয়া ইনিশিয়ালি, এবং পরবর্তীতে জনাব তারেক রহমান, বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, জেলে গেলেন, তাদের হাত ধরে এই পুরো জার্নিটা খুব চমৎকারভাবে হয়েছে। সো আমরা এই মানুষটা আমাদের ইতিহাসে থাকবে। আর আমরা যদি পেছনে যেতে থাকি, সেই স্বাধীনতার সময়কার, তার শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা না, তার সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান, সবকিছু মিলে বর্ণাঢ্য একটা চরিত্র। সংবাদ মাধ্যমের স্বাধীনতাও কিন্তু তার হাত ধরেই এসেছে। একদম ভিশনারি একজন মানুষ। এই 4টা পত্রিকা রেখে সব পত্রিকা মধ্যে ছিল। যাই হোক, সেটা গেল এক অন্য পরিস্থিতি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে
বিএনপি এবং সরকার মুখোমুখি, এটা আমার দেশে একটা শিরোনাম, এবং কালবেলা শিরোনাম হচ্ছে ছাড় দিতে রাজি নয় কেউ। আমরা তাই দেখছি, যেমন ধরি আমরা যে মুখোমুখির কতগুলো ঘটনা। জনাব ইশরাক মেয়র হওয়ার কথা ছিল, সেটা নিয়ে তাকে শপথ না পড়িয়ে সরকারের একটা মন্ত্রণালয় বাধা দিল। সেটা নিয়ে জনাব ইশরাকের সমর্থকরা মাঠে নামলেন, প্রতিবাদ করলেন। সরকার 150-র মতো নাকি এ ধরনের ডিল করেছেন বলে প্রেস সচিব জানান। তখন সরকারের বিরক্ত হয় না, কিন্তু সরকার বিএনপির এই মুভমেন্টে বিরক্ত হলেন। পরবর্তীতে পরিস্থিতি এমন হলো, একই সাথে আরেকটা ঘটনা ঘটলো, সেনাবাহিনীর সাথেও টানাপোড়েন হলো, প্রধান উপদেষ্টা থাকবেন না। বিএনপি বসতে চাইলে বিএনপি বসতে দেওয়া হবে না, যদিও জনাব নাহিদ ইসলামের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন এই সংকটের, এবং তাকেই উনি জানিয়েছেন যে উনি থাকতে চান না। পরে বিএনপিকে ডাকা হলো, কিন্তু খেয়াল করুন সরকার সেখানে জনাব আসিফ মাহমুদকে রাখলেন। এই আসিফ মাহমুদ কিন্তু এই ধরনের মিটিংয়ে থাকেন না, এখানে সিনিয়র বয়সী উপদেষ্টারা থাকেন। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আসিফ মাহমুদ ছিলেন, এখানে ছিলেন। তারপরে বিএনপি যেহেতু তার পদত্যাগ চেয়েছিল, উনি সহ আর মোট 3 জনের, বিএনপিকে এটা এক ধরনের তাচ্ছিল্য প্রকাশ করাও আমি বলবো। তার মানে সরকার যে বিএনপিকে পছন্দ করছে না তার মুখোমুখি এটা জানান দিচ্ছে। তারপর গতকাল জনাব তারেক রহমান যে ভাষণ দিয়েছেন পল্টনের সভায়, সেখানে তিনি যে বিশেষ করে নির্বাচনের অংশগুলো, জনাব ইশরাকের অংশগুলো যখন তিনি বলছিলেন, যে ভাষায়, যে শব্দচয়নে এবং যে শরীরী ভঙ্গিতে, তাতে মনে হয় যে সরকারের এই আচরণ তাকে বিরক্ত করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অস্বাভাবিকও না, এটা স্বাভাবিকও ছিল। এবং ফাইনালি প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যে বক্তব্য দিলেন, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রথম কথা হচ্ছে এটা অসত্য। এটা অসত্য কেন বলছি? বাংলাদেশে ডিসেম্বরে নির্বাচন চায় না হতে পারে একটা দল, অথচ বিএনপির সাথে বিভিন্ন রকম জোট যারা আছে সবাই বাম দলদের, সিপিবির নেতৃত্বাধীন বাম জোটের যে একটা দল, একটা জোট আছে, তারা এরকম অসংখ্য, এমনকি আমাদের রাজনীতির প্রধান, মানে বিএনপির পর যে প্রধান শক্তি, তাদের এখনো নিবন্ধন নিয়ে ঝামেলা আছে, জামায়াতে ইসলামী ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না বলেনি। তারা বলছেন আচ্ছা এটা ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে, তাদের এক ধরনের, কিন্তু তারাও বলেনি নির্বাচন ডিসেম্বরে হতে পারবে না ধরনের আলাপ জনাব নাহিদ ইসলাম করেছেন রয়টার্সের সাথে, এএফপির সাথে। একমাত্র এনসিপি ডিসেম্বরে নির্বাচন চায় না, ডিসেম্বরে নির্বাচন চায় এবং হলে আপত্তি নেই বাকি সব। সুতরাং প্রধান উপদেষ্টা যখন এই মন্তব্যটা করেন, এটার মধ্যে সত্যতা নেই, কিন্তু আমরা এটাকে এভাবে দেখলো বিএনপির প্রতি আবার একটা পাল্টা পদক্ষেপ, পাল্টা আচরণ, পাল্টাপাল্টি চলছে এবং মুখোমুখি হয়ে পড়ছে, এটা একেবারে স্পষ্ট। মানে কি হবে, কি পরিণতিটা কি? মানে আমি একটা কথা খোলাখুলি বলে ফেলা ভালো। এই সরকার আসলে ক্ষমতায় টিকে যদি থাকতে চায়, প্রথমে সরকারের সাধারণ মানুষজনের এন্ডোর্সমেন্ট আছে, কিন্তু সাধারণ মানুষ তো আসলে ডক্টর ইউনূসের জন্য ক্ষমতায় থাকার জন্য মার্চ করতে রাস্তায় নামবেন না। মার্চ ফর ইউনূস বলে ফেসবুক ইভেন্ট ডাকা হয়েছে, 10-15 জন মানুষ টানুষ হয়েছে, আমরা সব ভিডিও দেখেছি। তো সাধারণ মানুষদের মধ্যে, বা এমনকি এখনো তো দলগুলো বা বিএনপিও মনে করে না ওনার চলে যাওয়া উচিত, এখনো সমর্থন আছে। আমি বলছি যদি এই পরিস্থিতি তৈরি হয় যে তিনি থাকবেন কি থাকবেন না, সরকারকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে চরম চাপ তৈরি করতে পারে দুটো জিনিস, একটা হলো বিএনপি আর একটা সেনাবাহিনী। এবং সারপ্রাইজিংলি উনি দুটোর সাথে একসাথে সংঘাতে জড়াচ্ছেন। এটা তাহলে কিভাবে সম্ভব? আমি আসলে জানি না, মানে সরকার নিজকে কেন এত শক্তিশালী মনে করছে। আরেকটা কথাও জরুরি, এই সরকার, মানে প্রধান উপদেষ্টার বক্তব্য আমি যে কেউ দেখে নিতে পারেন, উনি যখন জনাব মাহফুজা নামের সাথে ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানেই তিনি কিন্তু এগুলো বলেছেন যে ডিসেম্বরে কেউ যদি কোনো সংস্কার না হয় উনি নির্বাচন দিয়ে দেবে, এটা বলেছেন। আর ডিসেম্বরে নির্বাচন চাওয়া তো ওনার বক্তব্যের বাইরে না, এই পয়েন্টটা আমরা একটু খেয়াল করি। রিপিটেডলি আমরা একটা কথা শুনেছি, এটা উনি জাপানে গিয়েও বলেছেন, কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংস্কার হলে আরো 6 মাস লাগতে পারে। আচ্ছা, একটু অফ টপিক হলেও বলে নেই, আমি আজ পর্যন্ত দেখলাম না সরকার এটা ব্যাখ্যা করেছে কোন কোন সংস্কার করার জন্য 6 মাস বেশি লাগবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশি সংস্কার করেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যায়। সংস্কার প্রক্রিয়া কি শুরু হয়েছে কোথাও? আমি দেখছি না, একটা আলোচনা সমালোচনা দেখছি, কিন্তু আমরা এটাকে যতটুকু অগ্রগতি দেখতে পারতাম সেটা হয় নাই। যেসব ব্যাপারে কনসেনসাস আছে সেগুলো তো বাস্তবায়ন শুরু হতে পারতো, হচ্ছে না তো, এটা হলো বহু আগেই হতে পারতো। আচ্ছা জাহিদ, আমার একটা বিষয় জানার খুবই কৌতূহল, সেটা হচ্ছে মানে মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেন, দেশের তো কোথাও কোনো অনুষ্ঠানে কোথাও কথা বলেন না, কারণ কি?
আমি জানি না, দেশে উনি আর কাউকে ইন্টারভিউ দিচ্ছেন না মনে হয়, উনি বাইরেই এখন বেশি কথা বলেন এবং ওনার যাবতীয় মতামত উনি আসলে দিচ্ছেন। এটা আসলেই খুব হটকা, উনি কেন এটা করছেন জানি না। শুধু সেটাও না, আমি আরেকটা জিনিস এক্সপেক্ট করেছিলাম, এই প্রসঙ্গ আসলো যেহেতু বলে ফেলি। আমি দেখতে চেয়েছিলাম তিনি একটা সংবাদ সম্মেলনে আসছেন, উনি আজ পর্যন্ত আসেননি। 2-3-4 এডিটরকে উনি ইন্টারভিউ দিয়েছেন, এই ধরনের ঘটনা আছে পার্সোনালি। কিন্তু আমরা দেখতে চাইতাম, আমার খুব স্বপ্ন যে উনি আসবেন এবং আমি বিশ্বাস করি উনি সেটা করতে দেবেন। সংবাদ সম্মেলনের নামে যা হতো সেটা না, সত্যিকার অর্থে জেনুইন প্রশ্ন, টাফ প্রশ্ন তাকে সাংবাদিকরা করছেন এবং উনি ধৈর্যের সাথে সেগুলো জবাব দিচ্ছেন এবং উনি জবাব দেওয়ার মতো যথেষ্ট স্মার্ট মানুষও। আমি ওটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই 9 মাস পার হয়ে গেল উনি কিন্তু সেগুলোও করছেন না। উনি কেন যেন এখন আর দেশের মিডিয়ার সাথে সেই রকম যোগাযোগ রাখছেন না। দীর্ঘদিন পর কিন্তু বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, খুব অল্প বার্তাবার্তার পর তিনি বলছেন যে তার বিশ্বাস এবং আশা খুব তাড়াতাড়ি গণতন্ত্র ফিরবে দেশে। আমরা আশা করতে পারি, কিন্তু আমার না ওনার মতো বিশ্বাস করতে পারলেও ভালো হতো। উনি খুবই সোবার মানুষ বলেছেন, কিন্তু আমি সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ দেখছি তাতে আমার বিশ্বাসটা খানিকটা টলে গেছে। কারণ আমি দেখতে পাচ্ছি যে কথাটা বলছিলাম, যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হতে হয়, সেটা তো সরকার বা প্রধান উপদেষ্টার বলা যে টাইম ফ্রেম, এটাও টাইম ফ্রেমের বাইরে না, ডিসেম্বরে হতে পারে। তো তাহলে ডিসেম্বরে নির্বাচন নিয়ে ওনার এই ক্ষুব্ধতা এখন কেন? উনি কনসিস্টেন্টলি কিন্তু ডিসেম্বর, কম সংস্কার বা ছোট প্যাকেজ হলে, আর বেশি সংস্কার বা বড় প্যাকেজ হলে আপনার জুনের হবে, এটা লাস্ট ডে বলেছেন না? বলেছেন। তো তাহলে ডিসেম্বরে নির্বাচন চাওয়া নিয়ে ওনার এত ক্ষুব্ধতা কেন? আমি তো জানি না এটা কোনো, তাই না? এই প্রশ্ন তো মাথায় আসে। জাপানে তিনি যেভাবে কথা বলেছেন, এবং আজ অদ্ভুত আর একটা কথা বলেছেন, সেটা হলো সংস্কার ঠিকঠাক মতো করতে ডিসেম্বরে হবে না, 6 মাস বেশি লাগবে। তাহলে তো উনি এখন আসলে আর ডিসেম্বর অপশন রাখছেন না, এটা আমরা অনেকে মিস করেছি হয়তো। ওনার বক্তব্যের মধ্যে একটা অংশে এরকমও আছে, মানে উনি এখন আস্তে আস্তে জুন ডেডলাইনে নিয়ে যাচ্ছেন। পাল্টা প্রশ্ন আমি আরেকটা করে রাখতে চাই, উনি চাইলেই কি সব কিছু হয়? আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন না উনি 7-8 বার বলেছেন, স্পষ্টভাবে বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি না, বিদেশি মিডিয়াতে, দেশের। কিন্তু কি হলো, একটা মুভমেন্টের মতো হলো, সেটার মাধ্যমে শেষ পর্যন্ত উনি আওয়ামী লীগ নিষিদ্ধের পথে হাঁটলেন। এখন আমার মাথায় তো এই প্রশ্ন ওঠে, প্রশ্ন জাগে, যদি উনি 20 জুনের মধ্যে একটা তফসিলও হয়, যদি আবার ধরুন এনসিপি, যে দলের প্রতি ওনার স্পষ্ট বায়াস আছে বলে আমি মনে করি, এটা ভিজিবল, এটা খুবই ভুল হয়ে গেছে। একটা অন্তর্বর্তী সরকার কোনো দলের প্রতি তার বায়াস দেখাতে পারে না। নাহিদ ইসলাম কোনোভাবেই ইনভাইটেড হতে পারেন না, বা তিনি গিয়ে দেখা করতে পারেন না, যখন 4 দিন ধরে বিএনপির মতো দল তার সাথে দেখা করতে চাইছে। কিন্তু এই যে তখন যদি এনসিপি আবার একই রকমভাবে কারো নেতৃত্বে গিয়ে যমুনায় হাজির হয়, মুভমেন্ট করতে করতে শাহবাগে আসে, সেখানে কিছু লোক জড়ো করে বলতে পারে তফসিল আমরা মানি না, সংস্কার হয়নি, যথেষ্ট বিচার হয়নি, তফসিল পেছাতে হবে, উনি কি করবেন? আমি কিন্তু নানান রকম শঙ্কা এখন সামনে দেখতে শুরু করেছি। এই জন্য বলছি, বেগম খালেদা জিয়া যেভাবে বলছেন বিশ্বাস করেন, আমার বিশ্বাস আর এখন এতটা স্ট্রং নেই। আমি স্পষ্টতই সংকট দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রধান উপদেষ্টা এখন এই সংকটের মধ্যে এসে অ্যাক্ট করছেন বলে মনে হচ্ছে। এটা তিনি গেইন করবেন কি, আমি তো এটা বুঝতে পারি না। খুব খারাপভাবে বা সরাসরি যদি ক্রুডলি বলতে চাই, সেটা হচ্ছে উনি গেইন করবেন অসম্মান। এটা আমি কোনোভাবেই আমরা নিতে পারবো না, নিতে চাই না। তার মতো একজন মানুষ, তার মতো এত শ্রদ্ধেয় মানুষ, গ্লোবালি শ্রদ্ধেয়, মানে আমাদের দেশে শুধু না, সেই মানুষটা যদি একটা পর্যায়ে এমন দাঁড়ায় যে ক্ষমতায় থাকা আর না থাকার টাগ অফ ওয়ারে নামছেন, এবং একটা পর্যায়ে পরিস্থিতি হলো তিনি আর ক্ষমতায় থাকতে পারছেন না, এটা খুবই মর্মান্তিক হবে। কেউ কেউ বলছেন যে তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, এটা কি কতটুকু সত্য? সম্ভাবনা আছে, এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে। এখন দিনের শেষে আসলে আমরা এগুলো বুঝতে যাব না, এগুলো দেখতে যাব না। উনি যেহেতু চার্জে আছেন, উনি এটার দায়িত্বপ্রাপ্ত, ওনাকে করতে হবে। এবং সেটার জন্য যদি কোনো ক্ষেত্রে কারো কোনো জনগণের বা কারো কোনো সাহায্য প্রয়োজন, উনি বলবেন, কিন্তু উনি এটা করতে পারেন না। কিন্তু আমি একটা জিনিস ধারণা করি, এটা একটু বলা জরুরিও, এই সরকারের সম্ভবত প্রধান সংকটই এটা। এই সরকারের, ধরুন ইভেন শেখ হাসিনারও সরকারের একটা পজিটিভ দিক ছিল, পাওয়ার সেন্টার একটা। ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে, আমরা মোটামুটি একটাই পাওয়ার সেন্টার পাবো, স্বৈরাচারী ব্যবস্থারই হোক, ইলেকটেড সরকারের হোক। এই সরকারের পাওয়ার সেন্টার অনেকগুলো, এই আলাপ আছে। ফলে যে কেউ কার সাথে কথা বলবো, কার সাথে ডিল করব, কার সাথে ইন্টারাক্ট করব,
এটা নিয়ে প্রবলেম তৈরি হয়েছে। এবং যেহেতু পাওয়ার সেন্টার অনেকগুলো, তিনিও খুব ইন্ডিভিজুয়ালি যে ডিসিশন নিতে পারছেন তা আমরা বহু সময় দেখেছি সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও সেটা পাল্টে যেতে হয়েছে। একটা ছোট উদাহরণ দিই, কিছুদিন আগে ঐক্যমত্য কমিশনের 3 জন সদস্য, যাদেরকে আমরা ব্যক্তিগতভাবে আপনি চেনেন আমি চিনি, তারা দেখা করেছিলেন তার সাথে। তখন উনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করার তাগিদ দিয়েছেন। মিডিয়াতে আসলো, নিউজ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে এটা শুধরে দেওয়া হলো, দিয়ে বলা হলো না, ওই আগের কথা, ডিসেম্বর থেকে জানুয়ারি। দেখুন, আপনি ওই 3 জনকে চেনেন, আপনি নিশ্চয়ই যে ওনারা ভুল বলতে পারেন না। না, তাদের কি উদ্দেশ্য? তাহলে খেয়াল করি আমরা, তার মানে প্রধান উপদেষ্টা বলার পরও দেয়ার আর সাম পিপল যারা তাকে বলে অথবা না বলে আবার এটাকে সংশোধন করেছে। এরকম বহু নিয়োগ 24 ঘন্টার মধ্যে চেঞ্জ করেছে না, এরকম প্রচুর উদাহরণ আছে। তাতেই বোঝা যায় যে এখানে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে এবং এই পাওয়ার সেন্টারগুলো নিজেদের মধ্যে কনফ্লিক্টে আছে। সে কারণে এই যে আমাদের এই রকম। আচ্ছা, জাতীয় ঐক্যমত্য কমিশনের গন্তব্যটা কোথায় আসলে? তারা যা যা বলছেন, তাদের যে এখন পর্যন্ত রোড ম্যাপ, যে তারা একটা জুলাই চার্টার করতে চান, তারা দ্বিতীয় দফায় আবার বসবেন দলগুলোর সাথে তাদেরকে কনভিন্স করার জন্য। টু সাম এক্সটেন্ট তারা যা করছেন আমার কাছে স্লো মনে হয়, আমার কাছে সত্যিকার অর্থে মনে হয় স্লো। এটা আরো অনেক ফাস্টার হতে পারতো। কিন্তু ওই যে শুরুতে যে কথাটা বলবো, ঐক্যমত্য কমিশন যখন বসলো, যেই বিষয়গুলো সংবিধানের না, যে বিষয়গুলো আইন মানে হলো আপনি এখন অধ্যাদেশ দিয়ে করতে পারতেন, সেগুলোর একটা তালিকা করে সেটা খুব দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে বলতে পারতেন যে তোমরা এগুলোর কাজ শুরু করে দাও, আইন সংশোধন করে ফেলো, এভাবে সংশোধন করে ফেলো। এর মধ্যে কিন্তু প্রায় কাজ শেষ হয়ে যেত। জুলাই চার্টার করবেন, জুলাই চার্টার এটা ইনক্লুডেড হোক, কিন্তু জুলাই চার্টার করে তারপর কাজ শুরু করবো, এতে না একটা সন্দেহ মাথা চাড়া দেয়। জুলাই চার্টার হওয়ার পরে যদি কাজ শুরু করতে চান, তখন বলবেন ডিসেম্বরের মধ্যে তো সব করা যাচ্ছে না, ওটার জন্য যাচ্ছি। সেই কারণে ঐক্যমত্য কমিশনের যে কাজের প্রসিডিওর, সেটা এক্সিস্টিং কনটেক্সটে এক ধরনের সন্দেহ তৈরি করে। এই গেল নির্বাচনের পরে আসি যেটা অ্যাকশনের সেনাবাহিনী, আতঙ্কের সন্ত্রাসীরা। আপনি জানেন যে সাম্প্রতিক আমরা দেখেছি, বিশেষ করে যে সুব্রত বাইনকে যখন ধরলো সেনাবাহিনীর অ্যাকশনের সময়, এটা খুবই দরকার এবং দরকার আরো আগে ছিল আমরা মনে করি। তবে এটাও হয় সেনাবাহিনীর ক্ষেত্রে কাজ করার একটা প্রবলেম কি, সেনাবাহিনী তো আসলে পুলিশ না, ফলে একটা অপরাধী নেটওয়ার্ক, এগুলো তাদের বুঝে উঠতে সময় লাগে। অন্য সময় যেটা হয়, পুলিশ তো সঠিকভাবে দায়িত্বে থাকে, পুলিশ জানে কোথায় কি হচ্ছে, কিন্তু এখন তো পুলিশ আসলে নিজেই খুব কনফিডেন্টলি যে কাজ করছে তা না। তো আমি ধারণা করি সেনাবাহিনীর এই যে এখন 9 মাসের মতো তারা মাঠে আছেন, সেটা নিয়ে তাদের যথেষ্ট নেটওয়ার্কিং তৈরি হয়েছে, তারা এখন এই ধরনের অ্যাকশনে যেতে পারেন এবং আমরা এক্সপেক্ট করব তাদের হাতে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেটা দিয়ে করা। একটা কথা আমাদের সেনাবাহিনীকে মনে রাখতে হবে, যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠে থাকেন, তখন যদি সোসাইটিতে বাজে ধরনের এনার্কি হয়, সেটা মব হোক, সেটা অন্য কোনো অপরাধ হোক, সেটা দায় কিন্তু সেনাবাহিনীর উপরেও আসবে। আমরা কোনো একদিন বলা হবে তো যে আপনারাও তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় ছিলেন। সো তাদের এই সুনামটা রক্ষা করতে হবে। তাহলে আমরা আসলে আমরা আসলে যাচ্ছিটা কোথায় আমি তো নিজেও বুঝতে পারছি না, কনফিউজড হয়ে যাচ্ছি পুরো। খুবই কনফিউজিং সিচুয়েশন। বিশেষ করে মানে এটা আমাদের মানতে হবে, এটা বললে কেউ ডিবেট করবেন যে সেনাবাহিনীকে আলাদা করে বলছি। আমাদের সরকার, সেনাবাহিনী এবং বিএনপি, এই 3টা শক্তির আন্ডারস্ট্যান্ডিং লাগবে, তারা কোনো একটা ইকুইলিব্রিয়ামের পয়েন্টে এসে হাজির হতে হবে। আর কোনো রকম কোনো অল্টারনেটিভ নাই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, বিএনপি যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে নির্বাচন চায় এবং বলল এই নির্বাচনের তারিখ ঘোষণা করা ছাড়া আমরা যাব না, সরকার কি করবে? ডক্টর ইউনূস কি শেখ হাসিনার মতো বিএনপিকে গুলি করে, গুম করে, গায়েবী মামলা দিয়ে, টর্চার করে ক্ষমতায় থাকবেন? উনি সে ব্যক্তি নন। বা চাইলেও কি পুলিশ এই কাজ করতে যাবে এখন? তো তাহলে কিসের ভিত্তিতে, কি চিন্তা করে তারা আসলে এভাবে ভাবছেন আমি জানি না। উচিত হবে ডিএসকালেট করা। একটা প্রবলেম হলো, এবং ডক্টর ইউনূসের মতো মানুষের কাছে, ওনার কাছে আমাদের এক্সপেকটেশন বেশি। উনি বয়সে সবার মুরব্বী, ওনার এত জানা, এত দেখা, এত অভিজ্ঞতা, এত জ্ঞান। সো ওনাকে একটা ফাদার ফিগারের মতো, যখন ইভেন ধরুন এখন অন্য দল নিজেদের মধ্যে ফাইট করছে, এনসিপি, বিএনপি, জামাত ফাইট করছে, ওনার তো কোনো পক্ষ নেওয়ার কথা ছিল না। উনি সবাইকে নিয়ে চেষ্টা করবেন কিভাবে তাদের রিকনসিলিয়েশন করা যায়। কিন্তু উনি যখন নিজে কোনো কারোর প্রতি বায়াস দেখান, আরেকজনের প্রতি বিমাতাসুলভ আচরণ দেখান, ইটস অ্যালার্মিং। আমি খুবই চাইবো সরকার
বিশেষ করে প্রধান উপদেষ্টা, এতদিন সরকার বলতাম, কিন্তু আমরা এখন প্রধান উপদেষ্টাকে সিনে মেইন জায়গায় দেখছি। ওনাকে এই ব্যাপারগুলো বিবেচনা করতে হবে। আমাদের রাষ্ট্রের যে মানে অবিস্মরণীয় একটা মানে অসাধারণ যে সময় উনি দায়িত্বটা নিলেন এবং অলরেডি অসাধারণ দায়িত্ব পালন করেছেন, উনি না থাকলে আমাদের ডিজাস্টার হতো আমি মনে করি। না, কিন্তু একটি নির্বাচনের জন্য কি বারবার লড়াই হবে রাস্তায়? তাই দেখা যাচ্ছে এবং এটাই হলো সবচেয়ে অ্যালার্মিং জায়গা। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার, আপনি যদি নির্বাচনের কথা বলেন, নির্বাচন চান, যেমন ধরুন আজকে ভারতও যখন নির্বাচনের কথা বলছে, আমি দেখলাম মুহূর্তের মধ্যেই অনেকেই, বিশেষ করে একটা বিশেষ রাজনৈতিক দল, নবগঠিত দলের সাথে সংযুক্ত লোকজন বা এর বাইরের লোকজন, মুহূর্তেই অন্য যারা নির্বাচনের কথা বলে, নির্বাচন চায়, তাদেরকে এইটার সাথে ট্যাগ করে করে ভারতের দালাল বানানোর চেষ্টা হচ্ছে। এগুলো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু নির্বাচন নিয়ে, নির্বাচন সিরিয়ালে 3-এ পাঠাই এবং নানান রকম যদি কিন্তু দিয়ে, আমরা নির্বাচন চাই বলা হয়, কিন্তু আসলে না, যদি কিন্তু দিয়ে নির্বাচনকে আনসার্টেইন করে তোলার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন চাইলে আপনার গায়ে ভারতের দালালের ট্যাগ দেওয়া হচ্ছে। এগুলো অত্যন্ত অসুস্থ চিন্তা, অসুস্থ চাওয়া। অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামের ভূমিকা কি এই ক্ষেত্রে? আমি জামায়াতে ইসলামের একটা ভূমিকা 2 দিন আগের বা 3 দিন আগের, এটা যদি তারা পারেন ভালো হবে। আমরা জেনেছি যে এটার পর ওনার মিডিয়াতে কথা বলেছেন, প্রথমে তথ্যটা পাবলিশড হয়ে যায়। তারা প্রধান উপদেষ্টার সাথে দেখার পর সেনা প্রধানের সাথে দেখা করেছিলেন। তারা বলেছেন যে তারা এক ধরনের মধ্যস্থতার চেষ্টা করছেন। মানে আমরা এখন যদি খেয়াল করি, বিএনপিও যেহেতু সরকারের সাথে সংঘাতে আছে, সেনাবাহিনী আছে, জামায়াত দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তারা যদি এই রোলটা প্লে করতে পারেন, বিশেষ করে এটা আমার ব্যক্তিগত মতামত, জামায়াতের আমির অবশ্য বারবার তার কথা পাল্টেছেন নির্বাচন নিয়ে, কিন্তু যদি এটা হয় যে রমজানের আগে, তার মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেও যদি নির্বাচনটা হয়ে যেতে পারে, এটা দিয়ে যদি সব পক্ষকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা যায়, আমার মনে হয় ইট উইল বি এ গুড ডিল। বিএনপি যত টাফভাবেই বলুক না কেন, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, তারা আমার ধারণা আরও 1 মাস অপেক্ষা করতে প্রস্তুত হবে। সো তারা যদি এই রোলটা প্লে করতে পারেন, তারা স্বীকার করেছেন তারা এক ধরনের দুতিয়ালির চেষ্টা করছেন, সমঝোতার চেষ্টা করছেন, তাদের এই রোলটা খুবই ভালো হবে। এটা আমাদের জাতির জন্য খুবই ঐতিহাসিক হবে। আপনি তাই মনে করেন? যদি তারা সফল হতে পারেন। চেষ্টা অব্যাহত আছে নিশ্চয়ই। আচ্ছা, এবার যাই হোক, তাহলে লোকালি এটার সমাধানের চেষ্টা হবে, যেটা বাইরে আর যাওয়া হবে না। কিন্তু এই দেখতে দেখতে তো একই অবস্থা দেখতেছি, আমাদের এটা একটা ম্যাচুরিটি যে আমরা লোকালি চেষ্টা করতে পারছি। দ্যাটস গুড। হ্যাঁ, যদি হয় আর কি। হাতে সময় নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।